নমস্কার, আপনারা দেখছেন নজরে কলকাতার সঙ্গে রয়েছে আমি সপ্তর্ষি। আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগরে, যেখানে একসময় বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু আজ তা অতীত। কেমন ডেভেলপমেন্ট হয়েছে সেই গঙ্গাসাগরে, কেমন আছে সেই গঙ্গাসাগরবাসী, আজ সেটাই আমরা জানবো গঙ্গাসাগর বক ভ্যালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান শ্রী সন্দীপ কুমার পাত্রের কাছ থেকে। প্রথমত বলি, আমরা 2011 সালে যখন মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গঙ্গাসাগরকে পাখির চোখ করে এগিয়েছিলেন। আমরা সকলেই জানি বিধানচন্দ্র রায় মানসকন্যা দীঘা, তেমনি গঙ্গাসাগর আজকে যে গঙ্গাসাগরে পরিবেশিত হয়েছে, বিশ্বের দরবারে, ভারতবর্ষের দরবারে যে নবরূপে উদ্ভাসিত হয়েছে, তার অন্যতম কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসেই বোঝেন এখানে ডেভেলপমেন্ট করতে গেলে একটা ডেভেলপমেন্ট অথরিটি লাগবে। মাননীয় বর্তমান মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তরে বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে চেয়ারম্যান করে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি প্রতিস্থাপিত হয়। সেই অথরিটির সৌজন্যে চারদিকে এরকম পর্যটনের সুবাসে ধর্মীয় তীর্থস্থান হিসাবে যাতে উদ্ভাসিত হয়। শুধু 5টা ইটের রাস্তা ছিল, সেখান থেকে ঢালাই রাস্তা, সেখান থেকে পেপার ব্লক মিলিয়ে, এবং চারদিকে একজন মানুষ এসে অন্তত একটা দিন ঘুরে দেখার মতো লাইট হাউসে থেকে শুরু করে আমরা বেনুবন তৈরি করেছি, এবং বেনুবনের পাশে আরও একটা মন্দির গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি নবরূপে সজ্জিত করেছে। আজকের তিলে তিলে তিলোত্তমায় গঙ্গাসাগর পরিণত হয়েছে মামাটি মানুষের সরকার আসার পরে, এবং আমাদের কাছে আরও বহু প্রপোজাল রেডি আছে। আমরা আগামী দিনে তা ইমপ্লিমেন্ট করে আরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, যার অনুপ্রেরণায় আজকে এটা প্রতিস্থাপিত হয়েছে, তা আর নবরূপে উদ্ভাসিত হবে, এ ব্যাপারে আমরা আশাবাদী। আবাস যোজনার কাজ মাঝখানে আমাদের থমকে গেছিল, আপনারা সকলেই জানেন। আমরা বাংলা আবাস যোজনা কেন্দ্র সরকার প্রবঞ্চনা করে চলেছে বিভিন্ন পাশ দিয়ে। তার এক উদাহরণ হচ্ছে বাংলা আবাস যোজনার কোনোরকম কোনো টাকা দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবাস যোজনা দিয়েছে, তাতে আমাদের ফার্স্ট পেজের যে লিস্ট ছিল সেটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এবং সবথেকে বড় কথা, তারপরেও যে লিস্টটা বাকি ছিল, যেটা আমরা বিভিন্ন ঘুরে ঘুরে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স এবং ব্লক প্রশাসনের তরফ থেকে ধরে ধরে ঘর স্ক্রুটিনি করা হয়েছে, সে লিস্টটাও আমাদের সাবমিট করা হয়েছে। ইতিমধ্যে লিস্ট চলে এসছে, প্রত্যেকের পাড়ায় বুথে নেমে গেছে। আমরা সেই লিস্ট সাবমিট করার পরই, জমি জায়গার কাগজপত্র সাবমিট করার পরই, আমরা খুব বেশি হলে 10 থেকে 15 দিনের মধ্যে সাগর ব্লক প্রশাসন এটা ইমপ্লিমেন্ট করবে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঠিক কতটা দেখা দিয়েছে গঙ্গাসাগরে? আমরা প্রত্যেকেই জানি যে আগের গঙ্গাসাগর এবং এখনকার গঙ্গাসাগরের মধ্যে একটা বিরাট পার্থক্য। তখনকার ডেভেলপমেন্টের সঙ্গে এখনকার ডেভেলপমেন্টের একটা বিরাট পার্থক্য আছে। তো সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কতটা উন্নত হয়েছে? আমাদের সাগরের স্বাস্থ্য ব্যবস্থা বলতে 3-4 জন ডাক্তার আসতো, আউটডোর হতো, আর 30টা বেড ছিল। এখন সে বেডটা দাঁড়িয়ে 100-র কাছাকাছি বেড দাঁড়িয়েছে, এবং সর্বোপরি বড় কথা, আমরা বহু পরীক্ষা নিরীক্ষার পরে মন্ত্রী মহাশয় বহু প্রচেষ্টায় সপ্তাহে 3 দিন করে সিজার হতো। এবং এই কিছুদিন আগে মন্ত্রী মহাশয়, এটা খুব বেশি হলে দিন 15-20 বা 1 মাস মতো হবে, মন্ত্রী মহাশয় নিজে নারায়ণ স্বরূপ নিগমের কাছে গেছেন, যিনি স্বাস্থ্য সচিব, ওখানে বসে থেকে ইমপ্লিমেন্ট করে নিয়েছে। আজকের সপ্তাহে 7 দিনই আমাদের এখানে প্রসূতি বিভাগে অপারেশন থেকে শুরু করে প্রসূতি বিভাগ খোলা আছে, এবং তার জন্যে ডেডিকেটেড ডাক্তার 4 জন দেওয়া আছে, যাতে করে গর্ভবতী মায়েদের কোনো সময় নদীতে জল থাকে না, কোনো সময় রোলিং হওয়ার ফলে আটকে যেতে হয়, রক্তের ক্রাইসিস থাকে, সব প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখে আমরা নতুন রূপে সাগর গ্রামীণ হাসপাতালকে পরিবেশিত করতে পেরেছি। এবং আমাদের কালীবাজারেরও সেখানেও কিছু কিছু জায়গায় ঘরবাড়ি খারাপ ছিল, সেটাও রেনোভেশন হয়েছে কিছুদিন আগে, 1 মাস আগে। এবং মহেন্দ্রগঞ্জেও সাবসেন্টার যে স্বাস্থ্যকেন্দ্র একটা আছে, ওখানেও ডাক্তার সপ্তাহে 2 দিন করে যাচ্ছে, এবং রানা মোড়ে ওখানেও ডাক্তার 2 দিন করে যাচ্ছে। শুধু সাগরের রুদ্রনগর গ্রামীণ হাসপাতাল এটা মাদার, এ বাদ দিয়েও সাগরের প্রত্যন্ত জায়গায় যেখানে হসপিটাল আছে, সেখানে কিন্তু আমাদের ডাক্তাররা পৌঁছচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কিছু প্রকল্পগুলো রয়েছে। এই প্রকল্পগুলো পেয়ে এখানকার মানুষের মধ্যে ঠিক কি প্রতিক্রিয়া পাচ্ছেন, প্রভাব কতটা দেখতে পাচ্ছেন? দেখুন, আমাদের লক্ষ্মী ভান্ডার কিংবা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমাদের মতো প্রত্যন্ত ব্লকের মানুষরা, সুন্দরবনের মানুষরা, কি জঙ্গলবনের মানুষরা যে কী উপকারে উপকৃত হয়েছে তা বলে বোঝানো যাবে না। আমাদের তো এখানকার কিছু মানুষ জেলে আর কিছু পান চাষি, এই করে সংসার চলত। এখন প্রত্যেকটা পরিবারের মহিলাদের হাতে আজকের লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে। আজকে যে বিধবা বা বার্ধক্য মানুষ তার মেয়ের বাড়িতে যাবে, এখানে তো পেনশনভোগী বা কোনো জায়গায় কাজ করতে এরকম মানুষ নেই, চাষাবসা মানুষ,
আজকে তার ছেলের কাছে হাত পাততে হচ্ছে না, সে নিজের বার্ধক্যভাতার টাকাটা নিয়ে মেয়ের বাড়িতে যেতে পারছে, নাতিকে একটা কিছু করে দিতে পারছে। এটা আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি। এর উপকার ভোলার মতো নয়। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা লক্ষ্য করে মৎস্যজীবীদের জন্য যে প্রকল্প চালু করেছে ওটারও আমরা সুবিধা পাচ্ছি, সাগরের বহু মানুষ সুবিধা পাচ্ছেন। আমরা ভীষণভাবে উপকৃত এইসব প্রকল্পের জন্য। এবার আসি একটু কন্যাশ্রী প্রকল্পের দিকে। যখন কন্যাশ্রী প্রকল্প প্রথম চালু হয়েছিল, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রথম এসেছিল এই কন্যাশ্রী প্রকল্প, তখন তার মূল উদ্দেশ্য ছিল যাতে কন্যা ভ্রূণ হত্যা আটকানো যায় এবং যাতে মেয়েদের 18 বছরের নিচে বিবাহ না হয় এবং যাতে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে গঙ্গাসাগরের বুকে শিক্ষার প্রসারটি কতটা ঢুকেছে? আচ্ছা, গঙ্গাসাগরে কন্যাশ্রীর প্রভাব দেখতে গেলে এইচএসে যখন পরীক্ষা সেন্টার পরে আমরা যখন ভিজিট করতে যাই কিংবা কলেজে গেলে বোঝা যাবে যে কন্যাশ্রীর প্রভাব কতটা। আজকের আগে একদম মানুষ চিন্তা করতো 12 হয়ে গেছে মানে 18 হয়ে গেছে, এবার মেয়েকে কোনো মতে বিয়ে দেবো। কিন্তু আজকের প্রত্যেকটা মেয়ে, অন্তত ছেলে গ্র্যাজুয়েট হোক না হোক, আপনি সাগরের মতো জায়গায় দেখবেন ঘরের ম্যাক্সিমাম মেয়ে কেউ গ্র্যাজুয়েট হয়নি কন্যাশ্রী প্রকল্পের 2-3 বছরের পর থেকে, এরকম নেই। এবং আজকে কলেজে যদি হঠাৎ করে পৌঁছে যান দেখবেন 80% মেয়ে কলেজে আসছে, হয়তো 20% ছেলে কলেজে আসছে। কন্যাশ্রী প্রকল্প শুধু মেয়েদেরকে ঘুরে দাঁড়ায়নি সাগর ব্লকে, নতুন করে শিক্ষার আলোকবর্তিকা বা ওরাও যে কিছু করবে, গ্র্যাজুয়েশন পাস করার পর মানুষ একটা চলে আসে যে আমার একটা কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর মতো, স্বাবলম্বী হওয়ার মতো একটা বিরাট ব্যাপার আমাদের সাগর ব্লকে। সারা বাংলায় তো এটা একটা বিপ্লব এনেছে, সেটা অস্বীকার করা যায় না, কিন্তু আমাদের সাগরের মতো বিচ্ছিন্ন দ্বীপে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অংশগ্রহণ করেছে। অন্তত নারীর শিক্ষা, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে একটা বড় পদক্ষেপ আমাদের সাগর ব্লকে। এবার আসছে একটু অন্যরকম প্রশ্ন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে নদী ভাঙন নিয়ে বিরোধী পক্ষ কিছু জল্পনা কল্পনা করছে। তাদের দাবি হচ্ছে প্রত্যেক বছর পার করা হচ্ছে, প্রত্যেক বছরই পার ভেঙে যাচ্ছে। অ্যাটলিস্ট যদি একটা স্থায়ীভাবে কোনো পাড়ের ব্যবস্থা করা হতো বা বাঁধের ব্যবস্থা করা হতো, তাহলে সেখানকার যে স্থানীয় যারা মন্দিরটাকে বেস করে যারা জীবিকা নির্বাহ করে তারা ভালোভাবে চলতে পারত এবং ভবিষ্যতে যে কপিলমুনি মন্দির ডুবে যেতে পারে যে আশঙ্কা তারা করছে, সেটার থেকেও তারা অনেকটা দূরে থাকতে পারে। সেই ক্ষেত্রে দাদা কি বলবো? এটা নিয়ে একটু বিশদে বলতে হয়। একটা সরকার 35 বছর ধরে ক্ষমতায় থাকলো, তখন সেন্ট্রালের বিভিন্ন ফান্ড এসেছিল, তখন কোনো কিছু করেনি। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে আজকের মুড়িগঙ্গা, আজকের মন্দিরতলা, লাইট হাউস, সাউঘেরি, রিসেন্ট বঙ্কিমনগরে স্থায়ী নদীবাঁধ নির্মাণ চলছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রকম কোনো কোপারেশন নেই, কোনো রকম কোনো অর্থ সাহায্য নেই। তার উপরে দাঁড়িয়ে আমাদের সুন্দরের মতো বনের মতো বিচ্ছিন্ন দ্বীপে আমাদের মন্ত্রী মহাশয় উদ্যোগেও বিভিন্ন জায়গায় ইরিগেশন দপ্তরকে নিয়েছে এবং মানুষ বই এসে ভিজিট করে গেছে। এর জন্য আমাদের সাগরে বিভিন্ন জায়গায় এবং সাপখালিতেও খাঁচা ফালা চলছে, বিভিন্ন জায়গায় সাগরে একটা স্থায়ী নদীবাঁধ মেরামতের জন্য সচেষ্ট করা হয়েছে এবং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আরও করা হচ্ছেও। এখন বঙ্কিমনগর এবং সাউগিরি রানিং, এর আগে মুড়িগঙ্গা, মন্দিরতলা, লাইট হাউস এগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আসি নদী বাঁধনের কথা। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এর আগে ITI খড়গপুরকে নিয়ে এসে একটা সার্ভে করছিল। সার্ভে করার পর একটা অ্যামাউন্ট দাঁড়ায়, সেটার মতো পাইলট প্রজেক্ট নেওয়ার মতো আমরা ইরিগেশনের হাতে তুলে দিই আমাদের মাস্টার প্রজেক্টটা। সেখান থেকে ইরিগেশন, যেখানে মুম্বাইয়ের মতো জায়গায়, যেখানে বিভিন্ন জায়গায় টেট্রাপট ফেলে স্থায়ী সমাধান করেছে, আমরা টেট্রাপট ফেলছিলাম, কিন্তু আমাদের মাটির চরিত্রগত যে সমস্যা গঙ্গাসাগরে, সেটা মুম্বাইয়ের সঙ্গে বা অন্য জায়গার সঙ্গে, এই হলদিয়া পোর্ট ট্রাস্ট এসব জায়গায় টেট্রাপট ফেলা হয়েছে, কিন্তু তার সঙ্গে আমাদের কোনো মিল নেই। তাই আমরা টেট্রাপটের এত টাকার প্রজেক্টটাও ফেলিওর হলো। আমরা এই রিসেন্ট ইরিগেশন দপ্তর মানুষ ভূঁইয়া এসে, মন্ত্রীমশাই এসে আমাদের মন্ত্রীমশাইয়ের কথা বলে নেদারল্যান্ডের স্পেশাল, ওদের এরকম নদী ভাঙন প্রবণতা আছে, ওদের বিজ্ঞানীদের নিয়ে এসে পরপর 2 বার ভিজিট করে এর একটা কী করে এর সমাধান করা যায় চেষ্টা করা হচ্ছে। এটা তো আর দীঘার মতো কংক্রিটের বাঁধ করে দেওয়া যায় না, যেখানে একই সঙ্গে 20-25 লক্ষ মানুষ স্নান করতে নামে। সেখানে তো করে দিয়ে কংক্রিটের কোনো করে দিলে সেটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই কিভাবে করা যায় আমরা বিভিন্ন পাশ দিয়ে চেষ্টা করেছি। আমাদের জিও চটের ব্যাগ ফেলা হয়েছে, ইটের করা হয়েছে, বিভিন্ন পাশ দিয়ে চেষ্টা করা হচ্ছে এবং নেদারল্যান্ডের বিজ্ঞানীদের নিয়ে এসে এ ব্যাপারেও ইনিশিয়েটিভ স্টেপ নেওয়া হবে, সে ব্যাপারেও সচেষ্ট করা হচ্ছে। এবং আগেও তো বলেছি কেন্দ্র সরকারের কোনো অর্থ সাহায্য নেই, তার বাদ দিয়েও এই মেলাটাকে যদি আন্তর্জাতিক মেলায় অন্তত ঘোষণা করতে পারত সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলেও একটা অর্থ সাহায্য আসতো, সেটাও করছেন। রাজ্য সরকার সীমিত অর্থের মধ্য দিয়েও এই মন্দিরকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে কপিলমুনি মন্দিরের যিনি বর্তমান মহন্ত আছেন সঞ্জয় মহারাজ,
ওনাকে সামনে রেখে কপিলমুনি মন্দিরেরও কিছু সাহায্য করবেন। আমরা এটা একটা স্থায়ী রূপায়ণের ব্যবস্থা করছি। একটা ওয়ে আউট বার করতে হবে কীভাবে এটা স্থায়ী করা যাবে। এটা কংক্রিটের বাঁধ কিংবা টেট্রাপট এসব ফেলে হবে না, অন্য কোন উপায় করা যায় সেটা নেদারল্যান্ডের বিজ্ঞানী এবং আমাদের খড়গপুরের আইআইটি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট 3 ডিপার্টমেন্ট ভিজিট করে গেছে। অতি সত্বর এর একটা ওয়ে আউট বেরোবে, এ ব্যাপারে আমরা আশাবাদী। সামনেই 2026 আবারও নির্বাচন, মামাটি মানুষ সরকার আবারও আসার পর ঠিক কি কি ডেভেলপমেন্ট আরো বাকি আছে যেগুলো করতে চান? দেখুন, ডেভেলপমেন্ট একটা এমটি স্পেস, একটা দিক ভরাট করার চেষ্টা করবেন আর একটা দিক ফাঁকা হয়ে থাকে। তা আমরা 26-এর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আশাবাদী যে আমাদের গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করবে, যেটা আমাদের স্বাধীনতার পরে আমাদের একটা চরম প্রাপ্তি। এটা আমরা আমাদের জীবদ্দশাও এখন পর্যন্ত আশা করিনি যে গঙ্গাসাগর সেতু হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখিয়েছেন এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইনিশিয়েটিভ স্টেপ নিয়ে নিয়েছে। তা 26-এর পরে যাতে সেতুটা তাড়াতাড়ি হয়, তার আগে নিশ্চয়ই উদ্বোধন হয়ে যাবে, তাড়াতাড়ি হয়, সেটা একটা লক্ষ্য। এবং যে নদীবাঁধগুলো আজকে আরও কিছু নদীবাঁধ যেটা ভাঙছে সেটা যাতে স্থায়ী নির্মাণ করা যায় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এবং সর্বোপরি বড় কথা, আমাদের মানুষের সাগরের মতো বিচ্ছিন্ন দ্বীপে যেখানে অন্য রকম কোনো জীবিকা নেই, সেখানে 100 দিনের কাজ একটা বড় জায়গা। সেই 100 দিনের কাজটা নিশ্চয়ই আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় এর একটা সলভেশন করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দিল্লির দরবারে লড়াই করতে গেছিলেন এবং নিশ্চয়ই এর একটা সমস্যার সমাধান হবে। এবং আমরা গঙ্গাসাগরের চারপাশে আরও কিছু বিউটিফিকেশনের পরিকল্পনা রেখেছি, যাতে মানুষ এসে অন্তত একটা দিন থাকতে পারে, অন্তত তা দেখার মতো আমরা ব্যবস্থা করছি। এবং তা আমরা 26-এর পরে এটাই আমাদের পর্যটনের সুবাসে তীর্থক্ষেত্রে ভরে উঠবে গঙ্গাসাগর, এরকম একটা আমরা লক্ষ্য নিয়ে এগোচ্ছি। দেখুন, আজকের আমাদের সাগর বিধানসভার অন্তর্গত আমরা স্বাধীনোত্তর পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কোনো বিধায়ককে মন্ত্রীর আসন দিয়েছেন এবং সদ্য বঙ্কিমচন্দ্র মহাশয়ের সৌজন্যে সাগর বিধানসভা, শুধু সাগর ব্লক না, নামখানারও কিছু ব্লক আছে, সাগর বিধানসভাব্যাপী যে সুপরিকল্পিত উন্নয়ন করে চলেছেন, যাতে করে আমরা ওরকম ব্যাপার হয় না যে জেলা পরিষদ একটা রাস্তা করছি, কি জিবিটি একটা রাস্তা করছি, সুন্দরবন একটা নিয়ে আসছে, বা মিনিস্টারের কোটায় একটা যাচ্ছে, কি এমপি কোটায় আসছে, এরকম ব্যাপারটা সাগরে নেই। আমাদের মন্ত্রী মহাশয়ের নেতৃত্বে সাগরে সুপরিকল্পিতভাবে উন্নয়ন ঘটে চলেছে এবং বিরোধীরা বিভিন্নভাবে একটা মানুষের যারা পাশে যায়নি, যারা একটা ভোটার কার্ড করেনি, যারা একটা মানুষের পাট্টার জন্যে মানুষের পাশে দাঁড়ায়নি, তারা এই বিধানসভা ভোট আসতে দেখি মাঝে মাঝে মিছিল মিটিং করতে এবং মিডিয়ায় দাঁড়িয়ে শুধু মন্ত্রী মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের সরকারি বিরুদ্ধাচারণ করা ছাড়া মানুষের রাজনীতি যে মানুষের জন্য, সেটার কোনো রকম ওদের কোনো ভূমিকা নেই। আমরা 2026 বিধানসভায় মানুষ সুসংবদ্ধ মানুষ, সাগরের মানুষ, শিক্ষিত মানুষ, এখানে খুন যখন রাহাজানি ভুল বুঝিয়ে ভোট হয় না, মানুষ জেনে বুঝেই ভোট দেয়। শান্তি শৃঙ্খলা পরায়ণ উন্নয়নকামী মানুষ আগামী দিনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা শুধু সময়ের অভাব।